ঘটনাটা ক্লাস 10-এর। আমি বায়োলজিতে দুর্বল ছিলাম। রেজাল্ট পরপর দুবার খারাপ হলে মা আমাকে স্কুলের বায়োলজি ম্যাডামের কাছে টিউশনে ভর্তি করে দেন। ম্যাডাম সাধারণত ছাত্র পড়াতেন না, কিন্তু মা ম্যাডামকে ভীষণ রকম রিকোয়েস্ট করে রাজি করায়। ঠিক হয়, সপ্তাহে 3 দিন পড়াবেন ছুটির পরে। বলে রাখি, আমাদের স্কুল শুরু হতো 11টায় আর শেষ হতো 4টায়। আমি দুষ্ট ছাত্র ছিলাম, তাই দেখা যেত টিফিনের পরে ক্লাস পালাতাম। 2টা থেকে 5টা পর্যন্ত পার্কে, থিয়েটারে ঘুরে ফিরে বাসায় যেতাম। কিন্তু ম্যাডামের কাছে টিউশন নেবার পর আমার ক্লাস পালানো বন্ধ হয়ে যায়, কারণ ম্যাডাম রুটিন ঠিক করে দেননি। সপ্তাহের যে কোনো 3 দিন টিফিনের পরে তার ক্লাসে জেনে নিতাম। ম্যাডামকে রুটিন করে দিতে বলেছিলাম, কিন্তু তিনি দেননি। যাই হোক, ছাত্র হিসেবে মাথা ভালো ছিল। একবার বুঝলে সেটা মাথা থেকে যেত না। ম্যাডাম আমাকে শুরু থেকে পড়ানো শুরু করলেন। আমিও উপায় না পেয়ে পড়ায় মনোযোগ দেই। 1 মাসের টিউশন শেষে দেখি ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। ম্যাডাম, গার্জিয়ানদের সবাই খুশি। এমন করতে করতে প্রথম সাময়িক পরীক্ষা চলে এলো। পরীক্ষা ভালো দিলাম। রেজাল্ট দিলে দেখলাম বায়োলজিতে 9-0 ঘরে নম্বর এসেছে, অন্যান্য বিষয়ে 6-0 মতো নাম্বার, আর ইংরেজিতে ফেল। রেজাল্ট ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে বোঝা গেল না। আজ সন্ধ্যায় টিউশন আছে, একটু দেরি করেই বেরিয়েছি। বাসায় বলেছি টিউশন শেষে এক ফ্রেন্ডের বাসায় থাকব। আজকে রেজাল্ট ভালো হয়েছে, তাই বাধা দেয়নি কেউ। টিউশনতে পৌঁছাতেই 6টা বেজে গেছে। আমি ম্যাডামের বাসায় গিয়ে দরজায় নক করলাম। অনেকক্ষণ পর ম্যাডাম দরজা খুল। ম্যাডাম একটা কম্বল জড়িয়ে আছেন, চেহারা লাল হয়ে আছে, চোখ খুলতে পারছেন না। ম্যাম, আপনি ঠিক আছেন? এত দেরি কেন? ভেতরে আসো। আমাকে দেখে ভেতরে নিয়ে বসালেন। আমাকে পড়া বুঝিয়ে দিয়ে রেজাল্ট কার্ড দেখতে চাইলেন। আমি রেজাল্ট কার্ড বের করে এগিয়ে দিলাম। ম্যাডাম চুপচাপ আমার রেজাল্ট কার্ড দেখছেন। ম্যাডাম আমার রেজাল্ট দেখে হোক অথবা অন্য কোনো কারণে বেশ রেগে আছেন। আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, ম্যাম, আপনি ঠিক আছেন? ম্যাডাম আগের মতন করেই বললেন, কিছু না, তুমি পড়ো। আমি চুপ করে পড়তে লাগলাম। ম্যাডামের একটা ফোন আসলো। ম্যাডাম ফোন ধরেই কাউকে রাগারাগি করতে লাগল। সেই সাথে বলতে শুনলাম, আমি জ্বরে উঠতে পারছি না, আর তোকে ছুটি নিতেই হলো। তোকে আর আসতে হবে না। আমি বুঝলাম ম্যাডামের প্রচণ্ড জ্বর। পড়া শেষ হয়ে গেলে আমি ম্যাডামকে বললাম, আমি আজ আর পড়ব না, আপনি রেস্ট নিন। আমি ডাক্তার নিয়ে আসছি। আরে না না, গতকাল জ্বর এসেছে, প্যারাসিটামল খাচ্ছি। আজকালের মাঝে ঠিক না হলে ডাক্তারের কাছে যাব। তুমি পড়। একা মানুষ, সময় কাটানোর জন্য তোমাকে পড়াই। পড়া শেষ করে তারপর যাবে। ম্যাম, আপনাকে দেখাশোনা করার মতো বাসায় তো কেউ নেই। আপনাকে দেখে মনে হচ্ছে অনেক জ্বর। আমি ডাক্তার নিয়ে আসি। রাত হয়ে গেলে ডাক্তার পাওয়া যাবে না। আরে তোমাকে কষ্ট করতে হবে না, আমি ঠিক আছি। আমি কোনো কথা না শুনে ডাক্তার আনার জন্য রওনা দিলাম। ম্যাডাম আমার পেছন পেছন দরজা পর্যন্ত আসলেন, তারপর আমার কাঁধ ধরে থামালেন। কিন্তু তিনি আর কোনো কথা বলতে পারলেন না, মাথা ঘুরে পড়ে গেলেন। ভাগ্য ভালো বলতে হয়, ম্যাডাম মাথা ঘুরে আমার উপর লুটিয়ে পড়লেন। আমি তাকে তার বেডরুমে নিয়ে শুইয়ে দিলাম। এরপর দেরি না করে ডাক্তার আনতে দৌড় দিলাম। কাছে একটা ডিসপেন্সারি আছে, সেখান থেকে ডাক্তারকে নিয়ে এলাম। ডাক্তার ম্যাডামকে দেখে কিছু ওষুধ দিলেন, একটা ইনজেকশন দিলেন আর বললেন, গা না ফেরা পর্যন্ত জলপট্টি দিতে আর সম্ভব হলে মুছে দিতে। ডাক্তার চলে গেলে আমি ম্যাডামের পাশে বসে ম্যাডামকে জলপট্টি দিতে লাগলাম। রাত 1-2 হবে, তখন ম্যাডামের জ্বরের মাত্রা আরও বেড়ে গেল। জলপট্টি দিয়েও কিছুতেই জ্বর নামছে না। ম্যাডাম মাঝে মাঝেই কেঁপে উঠছেন। এখন মুছে না দেওয়া ছাড়া উপায় নেই। ম্যাডামকে নিয়ে কখনোই খারাপ কিছু চিন্তা করিনি, তবে ভয় করছিল। কিন্তু কিছু করার নেই, কারণ ডাক্তার এতক্ষণে চলে গেছেন। আশেপাশে কোনো মেডিকেল ক্লিনিক নেই। যা করার ঘরোয়া পদ্ধতিতেই করতে হবে। ম্যাডামের সেবা করতে পেরে ভালোই লাগল। কিছুটা উন্নতি হল, ম্যাডামের জ্ঞান ফেরে। মাঝরাতে আমি তখন ম্যাডামের মাথায় হাত রেখে ঝিমুচ্ছি। ম্যাডাম আমার হাত ধরে ঝাঁকুনি দিলে ঝিমুনি ভেঙে যায়। ম্যাডাম দুর্বল থাকায় আস্তে করে উঠে বসল। নিজের এলোমেলো কাপড়ের দিকে চোখ বুলিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আমার? ম্যাম, আপনি প্রচণ্ড জ্বরে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। আমি ডাক্তার এনেছিলাম, তিনি আপনাকে জ্বর কমানোর ইনজেকশন দিয়েছেন। আমি আরও জিজ্ঞাসা করলাম, এখন কেমন লাগছে আপনার? ম্যাডাম বললেন, জ্বর কমেছে, আগের চাইতে ভালো লাগছে। কিন্তু তুমি বাসায় যাওনি কেন? এভাবে সারারাত জেগে মাথায় জলপট্টি দিতে গিয়ে। বলেছে কেউ বলেনি। ম্যাডাম, আপনাকে কিভাবে এই পরিস্থিতিতে একা ফেলে যাই?
আমি সকালে বাসায় যাব। আপনি এখন গোসল করে নিন, ডাক্তার আপনার জ্ঞান ফিরলে গোসল করতে বলেছিলেন। ম্যাডাম টলতে টলতে গোসলে গেলেন। তিনি এখনও ঘোর কাটিয়ে ওঠেননি, বুঝতে পারলাম। আমি বেডরুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেলাম। ফ্রিজ খুলে দেখলাম খাবার কিছু আছে কিনা। না, গরম করে খাওয়ার মতো কিছু নেই। কিছু ফল ছিল, সেগুলো কাটলাম। মিক্সারে কলার জুস বানালাম। রান্না করার মতো শুধু ডিম ভাজি করতে পারি। ডিম ভাজতে যাব, এমন সময় পেছন থেকে ম্যাডাম বলে উঠলেন, কি করছো তুমি? খাবার বানাচ্ছিলাম। আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে। কিন্তু তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি করছি। কিন্তু ম্যাম, আপনি তো অসুস্থ। সরে দাঁড়াও। ম্যাডাম গোসল করে এসেছেন, এলোমেলো চুল থেকে পানি পড়ছে। ম্যাডামের ভিজে যাচ্ছে সেই পানিতে। আমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম এরই মাঝে চোখে কাজল দিয়েছেন, আবার কপালে একটা ছোট টিপ লাগিয়েছেন। ভাবতেই অবাক লাগল, এই পরিস্থিতিতেও রূপচর্চার কথা ভুলে যাননি। কি দেখো, আমি মুখ ফসকে বলে ফেললাম। আপনাকে বাস্তবে ফিরে দেখবে এমন কিছুই নেই কণা আপা। ম্যাম অসুস্থ এখন। ঘুমাচ্ছেন, খাবার কিছু নেই ম্যাম দুজনের। দুবেলার খাবার রেঁধে দিতে বলেছেন কিছু। কাপড় ভেজানো আছে, সেগুলো ধুয়ে দিতে বলেছেন। ভাইজা আপনারে আর কিছু কিতে হিত না আমি। সব কাম কিরা দিতাছি কাইল আসি নাই আইসা। সকাল সকাল আইসা ম্যাডামের ঝাড়ি শুই না। ভাবছি চাকরি গেছে গা ক্ষুধায় বাঁচাইছে। আপনি এখানে বইসা পড়তে থাকেন দেহেন আমি মেইল গাড়ির মতন কাম কিরা দিতেছি কণা কাজ করতে লেগে গেল। আমি পুরানো পড়া দেখতে থাকলাম। দুপুরে কণা কাজ শেষ করে চলে গেল। ম্যাডাম তখনও ঘুমোচ্ছিলেন। বাসা থেকে ফোন দিয়েছিল। বাসায় জানিয়েছি ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই রাতে ম্যাডামের কাছেই থেকে গেছি। আজ রাতে বাসায় ফিরব। বাসা থেকে আর কিছু জানতে চাইনি, হাফ ছেড়ে বাঁচলাম। বিকালে ম্যাডাম ঘুম থেকে উঠলেন। আমি তখন ড্রিং রুমে বসে মোবাইলে গেম খেলছিলাম। আমি ঘাট ঘুরিয়ে ম্যাডামকে দেখলাম। তাকে অনেকটা ফ্রেশ মনে হচ্ছে। ম্যাম, এখন কেমন লাগছে? জ্বর কমেছে। ম্যাডাম কিছু না বলে চুপ করে আমার দিকে তাকিয়ে রিলেন। আমি বুঝতে পারলাম এই নীরবতার অর্থ কিশোরী ম্যাম গতকালের ঘটনার জন্য আমি লজ্জিত। ম্যাডাম এবারেও কিছু বললেন না। আমার উপস্থিতি হয়তো ম্যাডামকে অস্বস্তির মূল কারণ। ম্যাডাম সুস্থ হয়েছেন বোঝা যাচ্ছে, এবার এখানে থাকার কোন মানে হয় না, চলে যাওয়াই উত্তম। ম্যাম, আমি চলে যাচ্ছি, যদি পারেন আমাকে ক্ষমা করে দিবেন। আমি চলে যাবার জন্য বিপত্র গুছাতে লাগলাম, কিন্তু মনে মনে চাইছিলাম ম্যাডাম যেন আমাকে আটকায়। ব্যাগ গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে আসলাম ম্যাডামের বাসা থেকে। ম্যাডাম বাড়াবার জন্য বললেন না। ম্যাডামের বাসা থেকে বেরিয়ে রাস্তায় এদিক সেদিক হাঁটাহাঁটি করছি। এখন বাসায় যেতে ইচ্ছে করছে না কোথাও। একা বসে থাকতে ইচ্ছে করছিল। যার বাসায় গতকাল রাতে থাকার কথা ছিল তাকে ফোন করে আসতে বলা যায়, দুজনে গেম খেলার সময় পার করা যেত। ফোন দেবার জন্য পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। মোবাইল কি হারিয়ে গেল নাকি ম্যাডামের বাসায় রেখে এসেছি মনে করতে পারলাম না। বেশ দামি মোবাইল, রিস্ক নেওয়া ঠিক হবে না। আমি ম্যাডামের বাসায় যাওয়া ঠিক করলাম। যদি মোবাইল পাই তাহলে ভালো, নিলে কপালে শনি আছে। পরক্ষণে মনে হল একটা ফোন দিয়ে দেখি। আমি রাস্তার পাশের একটা ফ্লেক্সি লোডের দোকান থেকে আমার নাম্বারে কল দিলাম। রিং হয়ে কেটে গেল। দুবার ট্রাই করার পরেও কোন রেসপন্স পেলাম না। অনেকটা হতাশা নিয়ে তৃতীয় কল করলাম। ওপাশ থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসল। হ্যালো, আমি এই ফোনের মালিক বলছিলাম। ফোনটা বোধ হওয়া রাস্তায় পড়ে গিয়েছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণ ৪-৮ ঘণ্টার মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধকরণ ও সংবিধান বাতিলসহ ৫ দফা দাবি পেশ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার পদত্যাগপত্র প্রসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বক্তব্যের প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত গণজমায়েত কর্মসূচি থেকে ৫ দফা দাবি পেশ করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। দাবিগুলো হল বিদ্যমান সংবিধান অনতিবিলম্বে বাতিল করে ২-৪ এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন সংবিধান লেখা, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এই সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে আজীবন নিষিদ্ধ করা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এই সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বাধ্য করা, এই সপ্তাহের মধ্যে জুলাই বিপ্লবের আলোকে প্রোক্লেমেশন অফ রিপাবলিক ঘোষণা করা এবং ২০০৪ সাল, ২০০৮ সাল এবং ৪ সালের যথাক্রমে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা করা, এই
তিন নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং তারা যেন কখনো বাংলাদেশে নির্বাচন করতে না পারে সেজন্য আইনি ব্যবস্থা নিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, আগামী বৃহস্পতিবারের ৪-৮ ঘণ্টা মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। যে ছাত্রলীগের হাতে মানুষ মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। আমরা এই শহীদ মিনার থেকে আমাদের বিপ্লব শুরু করেছিলাম, সেই বিপ্লবের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা, আর এখন আপনি রাষ্ট্রপতি হিসেবে জনতার সঙ্গে প্রতারণা করছেন। আপনি ৫ আগস্টে যা বলেছেন তা এখনকার নির্দেশে ভুলে গিয়ে নতুন কথা বলছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, খুনি হাসিনা যেভাবে পালিয়েছে আপনাকেও পালাতে হবে। দেশের প্রশ্নে, দশের প্রশ্নে বিপ্লবীরা সবসময় মাঠে আছে। তিনি বলেন, আমরা এই শহীদ মিনার থেকে আমাদের বিপ্লব শুরু করেছিলাম। সেই বিপ্লবের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা, আর এখন আপনি রাষ্ট্রপতি হিসেবে জনতার সঙ্গে প্রতারণা করছেন, কারণ আপনি ৫ আগস্টে যা বলেছেন তা এখনকার নির্দেশে ভুলে গিয়ে নতুন কথা বলছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, খুনি হাসিনা যেভাবে পালিয়েছেন মোহাবুদ্দিন পালাতে হবে। সমন্বয়ক সার্জিস আলম বলেন, আবারও যদি প্রয়োজন হয় আমরা আমাদের চোখ দিতে প্রস্তুত, পা দিতে প্রস্তুত, হাত দিতে প্রস্তুত, এমনকি জীবন দিতে প্রস্তুত আছি। ফ্যাসিস্ট দল ছাত্রলীগ যেভাবে আমাদের ভাইদের হত্যা করেছে তাদের উত্থান সহ্য করা হবে না। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সপ্তাহের মধ্যে আমাদের ৫ দফা দাবি না মানা হলে আমরা আবার রাজপথে নেমে যাব। এ সময় রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা গণজমায়েতে যোগ দেন। পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির সদস্যদেরকেও উপস্থিত থাকতে দেখা যায়। পরবর্তীতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি এসে কর্মসূচি শেষ করেন। এ সময় শিক্ষার্থীরা, আমাদের সংগ্রাম চলছে, চলবে। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার, সাবধান। অবৈধ রাষ্ট্রপতি মানি না, মানব না। আওয়ামী